তপনদা, রায়পাড়ার যে বাড়ির বিষয়টা নিয়ে আপনি মামলা করেছেন সেটা কি হলো, মানে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? অ্যাকচুয়ালি দেখুন, মানে এটা পরিষ্কার করে বলতে চাই, সারা পশ্চিমবাংলার মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ দেখুক বর্তমানে যা পরিস্থিতি। দেখুন, এখানে আমি প্রথম থেকে আপনাদেরকে বলেছি, ওই বাড়িটি একটি ইনলিগাল পেপারপত্র সব রয়েছেন। ঠিকা প্রপার্টিতে কখনো দানপত্র হয় না। যে লোক মরে গেছেন তার 30 বছর পরে গিয়ে দানপত্র হচ্ছেন। ইভেন এদের নামে কোনো কিছুই নেই। ভাড়াটে যা মামলায় মানে ধরুন হেরে গেছেন, তার বাবা মানে করেছিল জোচ্চুরি হরিপদ সরকার, তার ছেলে গোবিন্দ সরকার এবং ওই খোকা দাস। অ্যাকচুয়ালি খোকা দাস কিন্তু মানে ভাড়াটে নয়, ভাড়াটে হচ্ছে ওনার দাদা কেশরী কেশরী দাস। উনি মারা গেছেন, এমপাস হয়েছেন, ওনার ওয়াইফরা আছেন। উনি একটা অংশ পান হিসাব মতো। কিন্তু ঘটনা হচ্ছে কি, এখন সুপ্রিম কোর্টের রুলস অনুযায়ী, আইন অনুযায়ী 5 বছরের পুরনো ভাড়াটে কোনো কেউ থাকতে পারবে না। তো সেই অর্থে যদি বলি, তাহলে ওই ভাড়াটে কারা ওই কিছু পায় না এবং কিছু পাওয়ার উপযুক্ত নন আইনগত, অ্যাজ পার রুলস। এবার প্রশ্ন হচ্ছে যে, দেখুন ওই বাড়িটি নিয়ে প্রথম অনেক কিছু হয়েছে, অনেকগুলি বাইট আপনারা দেখেছেন। এই পূর্ণিমা বিশ্বাসকে, এই যে সেলিম এবং আবদুল্লাহ এবং ওই শঙ্কর দাস, অ্যানাদার পার্সন, যারা যারা আছেন, যাদের ছত্রছায়া ওরা আছেন, ওরা হচ্ছে সে অতীন ঘোষ। এই অতীন ঘোষ এবং শান্তনু সেন এবং কাকুলি সেন, এই অতীন ঘোষ আর শান্তনু সেনের মধ্যে এখন একটু ডিভাইড হয়েছে, একটু ভাগ হয়েছে। আমি এই কিছুদিন আগে শুনতে পেরেছি। যেমন ওই শান্তনু সেন আরজিকরের ওই অভয়ার মামলাটাকে নিয়ে উনি একটু মুখ ফুসকিয়ে, মানে একটু শ্রীবক টাং, মানে একটু মুখ ফুসকিয়ে বেরিয়ে গেছিলেন যে ওই মেয়েটি যে এবার মারা হয়ে গেছেন, মার্ডার হয়েছেন, ওনার মেয়ে ওই হসপিটালে মানে ডাক্তারি করেন। এটা শান্তনু সেনের একটু অপরাধ হয়ে গেছেন। এবং এই শান্তনু সেনের বিরুদ্ধে প্রচুর হ্যাভক কমপ্লেন রয়েছেন কালীঘাটে। এই কালীঘাটে এতগুলি কমপ্লেন গেছেন। ও হচ্ছে একটা জোচ্চোর। ও হচ্ছে ফ্ল্যাট কোথায় হবে, কোথায় ইনলিগাল কাজ হবে, তার মাস্টার লোক ও। ওর মাথার উপরে ছিল অতীন ঘোষ। অতীন ঘোষ হচ্ছে ফ্লোর মাস্টার, মানে কত ফ্লোর হবে, কত ইনলিগাল ফ্লোর ঢালা যাবে সেই হিসাবে পয়সা নেন। আর শান্তনু সেন, কাকুলি সেন, এরা হচ্ছে স্কোয়ার মাস্টার, মানে স্কোয়ার ফিট হিসেবে মানে তারা পয়সা নেবেন, কত 300, 400, 500 এরকম। আপনি মহুয়া মিষ্টির দোকান স্মৃতি মোড়ে একটা আছেন, তার পাশে একটা মানে হেরিটেজ মানে বিল্ডিং বলে ওটাকে ভেঙেছিলেন। অ্যাকচুয়ালি ওটা দেবত্ব সম্পত্তি, অ্যাকচুয়ালি কিছুই না। এই সম্পত্তিটাকে এই শান্তনু সেন গিয়ে ওখানে গিয়ে বাধা দিয়েছিলেন। কেন? যে না, আমাকে ওর পট্টা মতন কাজ হয়নি, যার জন্য বাধা দিয়েছেন, কাজটা এভাবে হেলটা বয়ে আছে। এনারা ওই শান্তিয়ারকে বান্টি আছেন প্রমোটার, আমি শুনেছিলাম, আদৌ কতটা সত্য আমি জানি না। এই প্রমোটারগুলি আমার সঙ্গে যোগাযোগ করলে, আমি তো সিটিতে থাকি, তাহলে আসতেই পারেন আমার কাছে। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, দেখুন এদের ছত্রছায়াতে এই অতীন ঘোষ, শান্তনু সেন, কাকুলি সেন, এদের হাত ছিল আর আছে। এরা ইনলিগাল কনস্ট্রাকশন করার, এরা হচ্ছে মাস্টার লোক। এই যে আবদুল্লাহ আছে, এরা হচ্ছে একটা চিটিং বাস, ফোরটানি লোক। টালা থানার ওসি আমাকে, মানে মানে এডিশনাল ওসি আমাকে একটু কমপ্লেন করেছেন, এক মহিলার থেকে 16 লক্ষ টাকা নিয়েছিলেন। তারা একটি বাচ্চা নিয়ে আজও দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। আবদুল্লাহ তাকে ওই ফ্ল্যাটের পজিশনও দিচ্ছেন না, টাকাও ফেরত দিচ্ছেন না। এটা এডিশনাল ওসি, টালা থানার ওসি আমাকে কমপ্লেন করেছিলেন। কেন? আমরা যখন, আমার মিসেস যখন কমপ্লেন করতে গেছিলেন, অ্যাকচুয়ালি হচ্ছে টালা থানাটা হচ্ছে টালা পার্কের ওপারটা হচ্ছে টালা থানার আন্ডারে পড়ছেন, আর এপারটা হচ্ছে না আপনার চিতপুর মানে আন্ডারে পড়ছেন। তখন আমাকে বললো কি ব্যাপার, কি বৃত্তান্ত। আমি সময় বললাম, আমি পরিচয় দিলাম, আমি হাইকোর্ট থেকে এসেছি। যথেষ্ট আমাকে রেসপেক্ট করলেন, সম্মান করলেন, আমাকে সব বললেন। বলছি যে আপনি আইনগতভাবে আপনি এগান, আমার একটা মামলা আপনাকে তো, আপনার একটা ভিজিটিং কার্ড আমাকে দিন। ওদের এই অবস্থা আপনি আরো পরিষ্কার বলবো। তখন আমি বললাম, এদের ছত্রছায়াতে আছেন, এরা কার ছত্রছায়াতে আছেন? আমি বললাম অতীন ঘোষের আন্ডারে আছেন। এই দেখুন, অতীন ঘোষ একটা অসাধু কিরকম লোক। এই যে অভয়ার যে মার্ডারটা হলো, এই যে খুনটা করলো, এর সঙ্গে জড়িত অনেকেই আছেন, অনেকেই আছেন। তার সঙ্গে কিন্তু অতীন ঘোষও রয়েছেন। এটা স্পেসিফিক ভাবে কেন বলছি,
এই অতীন ঘোষ যে ওয়ার্ডে থাকেন ওই বেলগাছিয়া টোটালটা ওর আন্ডারে আছে। ও যত সব দুনিয়ার গুন্ডা গুন্ডা মস্তান এর সঙ্গে নিয়ে চলেন, এর রেপুটেশন এতটাই খারাপ। কিন্তু অতীন ঘোষ অতীতে আমি দেখেছি, অতীতে অতীন ঘোষ এতটা খারাপ ছিলেন না। অতীন ঘোষ এখন পয়সার লোভের জন্য। বলছি তখন না, যেটা আমি একটা প্রশ্ন করছি, যেহেতু বলুন। আপনি অতীন ঘোষের নাম শুনলেন যে আর্যিকর কাণ্ডের সাথে তার নাম জড়িয়ে আছে, মানে আপনি মনে করছেন, মানে কোন জায়গাটা আপনার মনে হচ্ছে, মানে কোথায় মনে হচ্ছে? এটা মনে হচ্ছে, দেখুন স্পেসিফিক ভাবে বলছি, ওই যে মিস্টার ঘোষ অ্যাকচুয়ালি হচ্ছে অতীন ঘোষ। তারপরে আপনার আরেকজন ডাক্তার আছেন আমাদের সিটিতে থাকেন, এনারা টোটালি একটা র্যাকেট করেছিলেন, র্যাকেট। এইটা প্ল্যান করে মেয়েটিকে মেরেছেন। অ্যাকচুয়ালি দেখুন, একটা মেয়ে মার্ডার হয়েছে, তার সমস্ত সব ডকুমেন্টস পেয়েছেন। এই অতীন ঘোষের নামও এসছেন, সিবিআই তাকে ডেকেছিলেন, তাকে সবাই সবকিছু মানে ডাকছেন। কেন ডাকছেন? কারণটা কি? কারণ একটাই, এই মামলার সাথে এ হতভাবে জড়িত। আপনাদের আজকে মিডিয়াতে বলছি, আজ না কাল সত্যকে সামনে আরো আসবে, এসেছেন, আরো আসবেন। তো এই ধরনের অসাধু লোক আজকে যদি এই টিএমসি সরকারের মমতার সঙ্গে থাকেন, তাহলে মমতা ব্যানার্জিকে আমি রিকোয়েস্ট করব ওনার ভাবনা চিন্তা করা উচিত। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বলছি যে উনি যাতে এই ব্যাপারটাকে খুব ভালোভাবে দেখেন। কারণ এই ধরনের অসাধু লোক যদি থাকেন, আগামী দিনে এই টিএমসি দলটাই থাকবেন না। যা অবস্থা করছেন দেখুন। এর আগে আমি বাইরে বলছি, যারা বিড়ি খাওয়ার পয়সা ছিলেন না, তারা এখন হ্যাজেস ব্যানসন সিগারেট খাচ্ছেন, গোল্ডে কিং খাচ্ছেন। তাদের কাছে একটা সাইকেল ছিল না, এখন মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরছেন। কোথায় পেলেন দাদা পয়সা? আপনারা চিন্তা করুন, এরা কোথা থেকে পয়সা পেয়েছে? এই ধরনের ইনলিগাল কনস্ট্রাকশন, এই ইনলিগাল পুকুর ভরাট করা, কারো বাড়ি দখল করে নেওয়া, কারো সামনে বাড়ি একটু ফাঁকা জায়গা আছে সেখানে পার্টি হোস্ট করা, সেখানে কাঠ বানি খেয়ে এরা পয়সা তৈরি করেছে। আজকে বড় থেকে আরম্ভ করে বনগাঁ থেকে আরম্ভ করে মানে নর্থ ইস্ট ওয়েস্ট ইস্ট সব জায়গায় আপনারা দেখুন, কোনো জায়গা দেখুন। কালকে আমার একটা হাওড়া একটা মামলা এসছেন, হাওড়া একজনের বদলে 8 কাঠা জমি আছেন। ওই আফজাল খান হচ্ছে আমার ক্লায়েন্ট, ওর অনেকগুলি মামলা আমি দেখছি। ও আফজাল খানের এক ক্লায়েন্ট হাওড়া থাকেন, সেখানে বলছেন হাওড়ার যে বর্ষিয়ান লিডার যে আছেন তারই কোনো ছাওপোনা আছেন, বাচ্চা কাচ্চা আছেন, মাথা মোড়া, ওই অক্সিজেন যায় না, ওই অনুমতর মতনই। তারা ওই পাশে যে বাড়ি আছেন সে ওনার বাড়ি পৌনি করতে দিচ্ছেন না। উনি মার্শালম্যান লোক দিয়ে, ওই দলের লোক দিয়ে মানে হুঙ্কার দিচ্ছেন, গুলি করে দিবেন, মারা করে দেবেন। গতকালের ঘটনা বলছি, টাটকা ঘটনা। এটা হাওড়া হচ্ছে, এটা আমি আমার কাছে স্পেসিফিক ভাবে মামলাটা এসছেন, তার ডকুমেন্ট আমার কাছে আছে, ওনার নামে দলিল সবকিছু। অথচ সে প্রমোটিং করতে গেলেই ওখানকার যে মানে বড় নেতা আছেন, আপনারা জানেন হাওড়া খেয়ে আছেন, সে গিয়ে ওখানে গিয়ে তার দলবল গিয়ে ওখানে বাধা সৃষ্টি করেছে। আমি বলছি আসুন, আপনি কত বড় নেতা আছে টিএমসি, আমি সেটা দেখে নেব। মমতা ব্যানার্জি বলেনি যে কোথায় ইনলিগাল কনস্ট্রাকশন হবে, ইনলিগাল কাজ হবে, তুমি সেখানে পয়সা খেয়ে কাঠ পানি খেয়ে সেখানে গিয়ে তুমি কাজ করবে, সেটা কখনো বলেননি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তাতে মানে সাপোর্ট দিবে না। অভিষেক ব্যানার্জিও বলছে এইসব ইনলিগাল কাজ বা ইনলিগাল কথাবার্তা, এই ধরনের কর্মগত কোনো কাজের সঙ্গে জড়িত কেউ থাকেন ইনলিগাল ভাবে, তাহলে তারা কোনো কিছুতে থাকবেন না। এটা বলছেন প্রকাশ্য মিডিয়াতে বলছেন, আর তারা ভিতরে কি করছেন আমি জানি না, আমার জানা নেই। কেন তাদের সঙ্গে তো আমার ওঠা বসা নেই, আমি চিনি। আমার দলের নেত্রী উনি মমতা ব্যানার্জি, কিন্তু আমি একজন লয়ার, আমি বিচক্ষণ মানুষ, আমি কোনো দল বল কিছু বুঝি না। আমি অন্যায়কে যেখানে দেখবো সেখানে প্রতিবাদ করব। সে কংগ্রেস করুক, সিপিএম করুক, বিজেপি করুক এবং তৃণমূল করুক, যেই করবে তার প্রতিবাদের জন্য সোচ্চার আমি হব। কারণ আজকে দেখুন ওই রায়পাড়ার যে কনস্ট্রাকশনটা, যেটা নিয়ে মানে এত ঝামেলা হয়েছেন, আবার আপনারা দেখেছেন আমার বিশেষ অনেকটা মিডিয়াতে বলেছেন সত্য কি ঘটনা হয়েছেন। আজকে এই পূর্ণিমা বিশ্বাসকে হাইজ্যাক করে নিয়ে গিয়ে অনেক ওনার নামে চিড়িবিড়ি করছে, উনি সই করছেন না, উনি বলছেন। কিন্তু ঘটনা হচ্ছে ওনাকে এক জায়গায় রেখেছেন, আজকে তো ওখানে কনস্ট্রাকশন হবে না, এখন ইনলিগাল ভাবে কনস্ট্রাকশন করবে, তাহলে ভেঙে দেবো আমরা। অলরেডি আমরা ডেমোলিশনে মামলা করার জন্য গরম কাদের ঘরে আবার নতুন করে ফাইল হয়েছে, সেই মামলাটা আপনারা দেখতে পারবেন। সেখানে ইনলিগাল কনস্ট্রাকশন, রেকর্ড কারেকশন,
কারা কারা ইনলিগাল কনস্ট্রাকশন করেছেন তা আমরা ওই মামলাতে বলেছি। আবার নতুন করে হয়েছেন, কেননা এখানে আপনার ডিভিশন বেঞ্চ অলরেডি, জাস্টিস তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ অলরেডি ডিরেকশন দিয়েছেন, আমার মিসেসকে বলেছেন, ইভেন আমাদেরকে বলেছেন যে আপনাকে অ্যাপ্রুভেড বেঞ্চে যাওয়ার জন্য আপনাকে সমস্ত সব লিবার্টি দেওয়া হলো। তার মানে আমাদেরকে আইনগতভাবে উনি বুঝেছেন, জাস্টিস তপব্রত চক্রবর্তী বুঝেছেন, যে ডিভিশন বেঞ্চ বুঝেছে যে এখানে অনেক কিছু গন্ডগোল হচ্ছে। আর এই প্রমোটার মানে তো অসাধু। পশ্চিমবাংলায় কোন প্রমোটার ভালো আছে আমার জানা নেই, সবই চোরচোরটা। আর এই চোরচোরটাদের সঙ্গে আরো বড় জোড়া চোর এই অতীন ঘোষ, শান্তনু সেন, কাকুলি সেন, এনারা আরো পারছেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, দেখুন এটা আমাকে বলতে হয়, আজকে দেখুন এই চাকরি নিয়ে কত কিছু ঘটনা শুনছেন আপনারা। সুপ্রিম কোর্ট অনেককে মানে তাড়িয়ে দিয়েছেন, অযোগ্য যারা তাদের তালিকাটা দেখেছেন। আমি আজকে বলতে বাধ্য, আমাকে ক্ষমা করবেন, আমি জোরাত করে আগে নিচ্ছি, কারণ আমাকে আইনের কথা বলতে হবে। আজকে দেখবেন ওই লিস্টের মধ্যে 100-র মধ্যে যদি লোক থাকে, একটা সাপোজ উদাহরণ, তার মধ্যে হচ্ছে 90% হচ্ছে মহামডার্ন। মহামডার্ন বলে আমি কথা বলছি, কেন বলছি জানেন? হিন্দু আছেন, সংখ্যায় কম। তাহলে সমস্ত লিস্টগুলি সব অমুক মোল্লা, অমুক খান, অমুক বিবি, অমুকের বাড়ি, অমুক নেতার মেয়ে, সব মহামডার্ন। তার মাথার উপর কে আসে জানেন? এটা পরিষ্কার আপনারা জানবেন। এই যে ববি হাকিম, একে একবার যখন সিবিআই তুলে নিয়ে গেছিলেন, অনেক কান্নাকাটি করেছিলেন, আমাকে সফটওয়্যার কাজ করতে দেননি, আমাকে দিচ্ছেন না, কত কান্নার অভিনয়। ও একজন ডাক্তার হেকিমের ছেলে, আমি ওনাকে ভালো করে চিনি, ওনার মেয়ে আমার লাইনের ফ্রেন্ড, কথা বুঝবেন আপনারা। কিন্তু তথাপিও অন্যায়কে আমাকে সামনে আনতে হচ্ছে। এই সমস্ত সব চুরি চামারির এই ববি হাকিমের মারফতেই যারা যারা ওই এজেন্সি বাড়ি আছেন, যারা সিবিআই ধরে নিয়ে গেছেন, তাদেরকে এখনো জেল কাস্টডিতে আছেন তারা। শুধু পার্থ চট্টোপাধ্যায় শুধু চোর নয়, এটা ভুল করছেন। অর্পিতা শুধু চোর নয়, এই চোরের মধ্যে আরো শীর্ষমণি নেতা আরো আছে, সেখানে আস্তে আস্তে সব ধরা পড়বে। মানে ববি হাকিম আছে বলছেন? একদম। ববি হাকিমের ছত্রছায়াতে অনেক মহামডার্ন তারা চাকরি নিয়েছেন, যারা এত লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি নিয়েছেন, তারা যা বিতাড়িত হয়েছেন, বাদ হয়ে গেছেন, তাদের কি পরিস্থিতি হবে বুঝুন। আজকে চাকরি পেয়েছেন, জানেন যে মানে কেউ ধরবে না। যাক, আমাদের উপরে ববি হাকিম আছে, বড় নেতা। আর কে আছে? আর কে আছে? আরো আছে, আরো অনেকই আছে। আমি নাম বলতে চাচ্ছি না এইখানে এই মুহূর্তে, আমি নিশ্চয়ই আমি বড় বাইরে আমি আসবো। এর মধ্যে ছোট বড় অনেকেই আছেন, আমি এনাদার পার্সেন্ট বললাম, শুধু ববি হাকিম শুধু নয়, এর মধ্যে আরো অনেকে আছেন। এই যে আজকে একটা ওই আপনার ওই কি নাম বলুন না, তাকে আবার ধরে নিয়ে ছেড়ে দিয়েছিল, আবার জেল ফেল খেটে আবার মানে তাকে বেল পেয়ে চলে গেছিলেন, তাকে আবার সিবিআই তুলে নিয়ে চলে এসছেন, তার কাছে অসংখ্য জিনিস আরো কিছু পেয়েছেন। এরা একা দোষ করতে পারে না, বুঝলেন তো। এর উপরে মাথা আছেন, হাত আছেন এদের, এদের ছত্রছায়াতে এরা ছিলেন, এদের সঙ্গে 50-50 রেশিওতে কাজ হতেন। কোথাও 25% কাজ হতো, 70-25% কাজ হতো। এটা সারা পশ্চিমবাংলায় আজকে দেখুন এইগুলি সব প্রচার হয়েছেন। অ্যাকচুয়ালি ঘটনা দেখুন, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি না থাকতেন, আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি মামলা না করতেন, বা শামীম যদি মামলা না করতেন, আমার লাইনের ফ্রেন্ড, আমার এল্ডার ব্রাদার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সে সিপিএম করে তা বলে না, আমার থেকে সিনিয়র, সে আমার গুরু বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শামীম আমার থেকে সিনিয়র, তারা এই মামলা করে আজকে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট এরকম করে সততার সামনে নিয়ে এসেছিলেন। কে? জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকে হয়তো উনি আনফর্চুনেটলি এখান থেকে রিটায়ার হয়ে নিয়ে চলে গেছেন, ভলেন্টারি নিয়ে উনি চলে গেছেন। কিন্তু ঘটনা উনি যা করে গেছেন, আজকে যদি এইসব না করতেন, এই চোরদের ধরা পড়া যেত না এটা। যা হোক, এটা বললাম চাকরির ব্যাপার নিয়ে, আপনারা আরো অনেক কিছু সামনে বলবো। যে মূল কথাটা যেটা হচ্ছে, রায়পাড়ায় যে ইনলিগাল কনস্ট্রাকশনটা, এটা করার জন্য এই আমার কাছে খবর এসছেন কালকে, যে এরা জবরদস্তি ভাবে ওই বাড়ি করতে পারে, কোনো অসুবিধা নেই। দেখুন, আমার নাম তপন রয়, এটা মাথায় রাখবেন।
বাড়ি ভেঙে ওদের শুধু ওই বাড়ি নয়, পাশে আর একটা ইনলিগাল করেছে নিভা বলে নাম, ওই মহিলাদের বাড়িও করেছে, ইনলিগাল কনস্ট্রাকশন করেছে, কোনো প্ল্যান নেই, তাদেরও ঠিকা জমি কি করে ডেভেলপ এগ্রিমেন্ট দিয়ে মানে ওটা প্রমোটিং করেছেন, ওদের লাইসেন্স আছে কিনা আদৌ আমার দেখতে হবে। আমরা কোর্টকে আগামী দিন বলবো, সে কোর্ট মানে সেখানে নিয়ে আসুক, সাবমিট দ্য পেপার, সাবমিট দ্য পেপার, তোমার যে লাইসেন্স থাকে তুমি জমা করো। কার লাইসেন্স দিয়ে কাজ করছে? এদের লাইসেন্স বলতে কি জানেন, ওই যে অতীন ঘোষ, ওই শান্তনু সেন, কাকুলি সেন, এদের হচ্ছে লাইসেন্স এরা, এদের লাইসেন্স লাগে না। ঠিকা প্রপার্টি আপনি কাজ করবেন, ঠিকা একটা কি বলেছেন সেখানে ডেভেলপ করতে পারবেন, কোনো বাধা নেই, কিন্তু সেটা আইন মাফিক করতে হবে। ডেভেলপমেন্ট এগ্রিমেন্টে কখনো মানে ঠিকা প্রপার্টি হয় না, ঠিকা প্রপার্টিতে হয় 99 বছর লিজ বা 999 বছর লিজ নিয়ে সেখানে তারা রেস্ট্রিকশন করে সেখানে ডেভেলপ করতে পারেন, কিন্তু তারা সেটা করেননি। প্রচুর টাকা তাদের ট্যাক্স লাগবে। এই আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি একা সম্পত্তি নয়, আমার শাশুড়ি একটা হচ্ছে কোর্সিয়ার একটা অংশের মালিক, ওনার 4 ভাই আর উনি হচ্ছে একজন, 5 জন, এই 5 জনের শেয়ার মধ্যে দিয়ে উনিও একটা সমান ভাগ পাবেন। উনি ওই গৌরব দাসের মেয়ে, তবে আজকে পূর্ণিমা বিশ্বাস ওই বাড়িতে থাকতেন। অ্যাকচুয়ালি দেখুন উনি হচ্ছে একদম নরবরের লোক, ওনাকে যদি মানে জোরে কথা বলেন উনি প্রসাব করে দেবেন, এতটাই ভিতর লোক। তো উনিকে ভয় ভিত্তি দেখিয়ে আমার মিসেসকে আমি ছদ্মবেশে পাঠিয়েছিলাম, আপনারা আগে বেডে দেখেছেন। আমি তো ওকালতি করি, তাহলে ওকালতি যদি আমাদের নাটক যদি না থাকে, আমরা যদি অভিনয় করে যদি সত্য যদি না বার করতে পারি, তাহলে কিসের উকিল হলাম আমরা, কিসের আইনজীবী হলাম? আপনারা সেটা খেয়াল করেছেন, আমার মিসেসকে আমি পাঠিয়েছিলাম আমি নিয়েই, সেটা আমি এমন ভাব করেছি তারা যাতে মানে সত্য কথা বাড়াতে পারে, ওর মা কোথায় আছেন, কোথাতে কি করছেন, সমস্ত ঘটনাই দেখে এসছেন, শুনে এসছেন। সেটা কোর্টকে ডিভিশন বেঞ্চ সম্ভবত চক্রবর্তীর বেঞ্চে গিয়ে 6 তারিখে গিয়ে সেখানে সবকিছু বলেছেন, সত্যকে দেখে তখন কোর্ট বিবেচনা করে একটা অর্ডার দিয়েছেন। এটা আপনারা জানবেন, ওই রায়পাড়া লেনে কোনো রকম ভাবে কনস্ট্রাকশন জীবনে যদি ঘটতে পারে আমি ওকালতি ছেড়ে দেবো, এটা আপনারা মাথায় রাখবেন। এটা চ্যালেঞ্জ হলো আমার। 2 নম্বর প্রশ্ন, যত বড় নেতায় আসুক, যদি স্বয়ং মমতা ব্যানার্জি দায়ীও যদি বলে ওটাকে বিল্ডিং করবে, আমি ওটা ভেঙে দেবো, না ভাঙতে পারবো তাহলে ওকালতি ছেড়ে দেবো। সুপ্রিম কোর্টের 3টে জাজমেন্ট আছেন, ইনলিগাল কনস্ট্রাকশন মাস্ট বি ডেমোলিশন, কোন রকম ভাবে রিভাইভ প্ল্যান কোনো কিছু হবে না। প্রত্যেকটি হাইকোর্টে মানে সার্কুলার করে দিয়েছেন, এটা আপনারা জানেন আইনজীবীরা, আপনাদের জানা থাকবে, সিভিল যারা করেন তারা জানবেন। আজকে আমার একটা মামলা আছেন, আমার নিজস্ব পার্সোনাল মামলা, যেটা হচ্ছে মানে আমি 5/1C হ্যামদে লেনে আমি একটা বাড়ি কিনেছিলাম, ডেমোলিশন ইনলিগাল কনস্ট্রাকশন করেছেন, সেখানে মানে তার ডেমোলিশন মামলা আজকে ছিল, কালকেও থাকবেন এই মামলাটা। কোর্ট নাম্বার 41-এ কাপুর সাহেবের ঘরে, জাস্টিস কাপুর সাহেবের ঘরে মামলাটা থাকবেন, কালকেও থাকবেন, আজকে ছিলেন 5 নম্বর আইটেম এই ডেমোলিশনের মামলা। সেখানে আমরা সবকিছু বলেছি, কর্পোরেশনও সেখানে আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন। এর আগে ডিভিশন বেঞ্চে যখন কন্টেম করা হয়েছিল, রুল ইস্যু করার জন্য আমরা করেছিলাম, তখন স্টেট গিয়ে কর্পোরেশন গিয়ে ক্ষমা চেয়েছেন, প্রাণ ভিক্ষা চেয়েছেন, আমাদের ভুল হয়ে গেছে, আমরা টাইম মতো কিছু কাজ করিনি, ইলিগাল কনস্ট্রাকশন এটা হয়েছে। অর্থাৎ যখন ইনলিগাল কনস্ট্রাকশন হয়েছে তার মানে আরেকটা প্রমাণ দেখুন, 2,44,000 টাকা রিভার্স প্ল্যানের জন্য ওই আপনার যে বা আমার বাড়ির উপরে যারা আছেন সিং, এই সিংরা মানে 2,44,000 টাকা জমা করেছেন কর্পোরেশনে। আজকে মানে সেখানটায় আমি বলবো এই সিংদের মানে অবস্থা কি হবে আপনারা জানবেন। আরেকটা কথা, এটা তো ডেমোলিশনের পার্ট। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এখন একজনের রেজিস্ট্রেশন করতে পারে, রেজিস্ট্রেশন করার কোনো মানে তার কোনো দোষ নেই, আইনগতভাবে করতে হবে। অ্যাকচুয়ালি যে ওই বাড়ির মালিক যে ছিলেন ম্যাডাম দাস, ম্যাডাম দাসের একটা মেয়ে, সাঁওতাল মেয়েকে মানুষ করেছিলেন, তাই বলে তাই নয় সেই তার মেয়ে, তার কোনো সাকসেশন সার্টিফিকেট নেই, তার কোনো মানে কোনো পাওয়ার নেই, তাকে যে কোনো রকম ভাবে দান করে দিয়ে গেছে সেটাও নেই। সে কি করে যে মানে ওখানে রেজিস্ট্রি করে দিলেন, সবগুলি ভয়েড ডিড, ওই 1st ফ্লোর এবং 3rd ফ্লোর। এইটা হচ্ছে আপনার ওই আপনার অলিকুন্দ সুর আমাকে একটা নোটিশ দিয়েছিল, আপনারা আগের বাড়িটা আপনি শুনেছেন, তাকে আমি উত্তর দিয়ে পাঠিয়েছি, আগে তোমার প্রপার্টি কিনা সেটা আগে প্রমাণ করো, তারপরে তুমি বলবে কোনটা গেট কোনটাতে ঢুকবে। এ জোরজবস্তি করার কোনো জায়গা নেই। আমি একজন আইনজীবী, আমি ভুল কাজ করতে পারি না,
তাহলে আমার লাইসেন্স কিন্তু খেয়ে নেবেন হাইকোর্ট। আমি অন্যায় কাজ করতে পারি না, অন্যায়ের সঙ্গে আমরা কখনো দোস্তি করতে পারি না। আমরা কিন্তু সংবিধানের লোক। যখন আমরা শপথ নেই তখন আমরা শপথ দিয়েছিলাম যে মানুষের পাশে আমরা দাঁড়াবো, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো, অসহায় মানুষের জন্য আমরা সবকিছু করব, সত্যকে উদ্ঘাটন করার জন্য যা যা প্রয়োজন করার একজন আইনজীবী হিসাবে সবটাই করব। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন আপনারা জানেন শিয়ালদা কোর্টের আগে একটা বাইট আমি দিয়েছিলাম। শিয়ালদা কোর্টে 101 বারের কিছু কিছু লোক আছেন, বাবুল, মোহাম্মদ বাবুল, বিশ্বনাথ ঘোষ, মিস্টার গুপ্তা, বিশ্বজিৎ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, এরা একটা মামলা, পক্সো মামলাকে কেন্দ্র করে ওই এসসিজিএল খুব ঝামেলা হয়েছিল। আমি তখন 2023-এ আমি রেজিস্ট্রারের কাছে আমি কমপ্লেন করেছিলাম ওই হাকিমের বিরুদ্ধে। ওরা গিয়ে বলছে আমাদের হাকিম, মানে আমাদের হাকিম নয়, আমরা হাইকোর্টে যাচ্ছি তো, আমাদের হাকিম না, হাইকোর্টের যারা জাজ এরা আমাদের জাজ। ওরা এটাই বোঝাতে যাচ্ছে সারা ভারতবর্ষেরই জাজ এবং সাধারণ পাবলিকেরও জাজ, আমরা আইনজীবীদেরও জাজ, লোয়ার কোর্টে আমাদের হাকিম, ওদেরও হাকিম। এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তাই নিয়ে আমাদের যা যা করার তাই করেছি। বার কাউন্সিলে জানিয়েছি, বার কাউন্সিল ইন্ডিয়াকে জানিয়েছি, আমরা মানে মুচিপাড়া থানাকেও জানিয়েছি, আমরা সমস্ত সব করা হয়েছে। এবার আমরা মামলাতে যাব, মামলাতে গিয়ে তাদের পুনরায় বিচার কিভাবে পাওয়া যায়, কিভাবে তারা যে এই ধরনের কাজ করছেন। আমার বার কাউন্সিলের লোকরা বলছেন আমাদের কাছে খবর আছেন ওই ছেলেগুলি যাদের নাম হচ্ছে ওই 101-এর অনেকগুলি ছেলে এরা র্যাকেট করছেন, এই ধরনের ঘটনা হচ্ছেন। সেটা আমাদের বড় একজন বর্ষিয়ান লিডার আমাদেরকে বলেছিলেন বার কাউন্সিলে। আমি এটাই বলতে চাই আপনাদের কাছে সমস্ত সব কথা বলে একটা কথা আমি সমস্ত ভাবে নিয়ে আসতে চাইছি, সেটা হচ্ছে যে আমার শ্বশুর বাড়ির যে বাড়ির মামলাটা, সেই মামলাটা আজকে আমরা সত্যকে উদ্ঘাটন করার জন্য যা যা করার আমরা প্রয়োজন আমরা তা করছি। আগামী দিনে দেখতে পারবেন যে কি ঘটনা হয়েছে। যদি ইনলিগাল কনস্ট্রাকশন যদি করার যদি তারা অনুমতি দেয় তাদেরকেও জেল হাজত খাটাবো, ওই সাধুরকে আমি জেলে ঢুকাবো, ও অর্জুন ঘোষকে আমি জেলে ঢুকাবো। কত বড় লিডার, কত বড় নেতা, সংবিধানের উপরে কেউ নেতা নেই। যদি আইনকে কেউ যদি মনে করে এই বুড়া আঙুল দেখিয়ে চলে যাবেন, এত সহজ নয়। আইন কিন্তু বহুত কঠিন, আইন কিন্তু সহজে কাউকে ছেড়ে কথা বলবে না।